শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 13 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আগামীকাল আসাম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি ভোর 7:15 দিল্লি থেকে রওনা হয়ে সরাসরি চাবুয়ায় পৌঁছাবেন। সকাল 9:50 চাবুয়া এয়ারফিল্ডে প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করবে। এরপর সকাল 10টায় চাবুয়া থেকে মোরানের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ডিব্রুগড় জেলায় বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। ইএলএফ উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট এলাকার 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ইটপাটার চিমনি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইটপাটার সঙ্গে যুক্ত সমস্ত কাজ 13 ও 14 ফেব্রুয়ারি বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ পাঠানো হয়েছে। অন্যদিকে মোরানে গেট পরীক্ষা অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। মোরানে যাতায়াতের ক্ষেত্রে বিকল্প পথ ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি 14 ফেব্রুয়ারি ভোর 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিন মোরানের জাতীয় সড়কে নির্মিত ইএলএফ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 16টি বিমান অংশ নেবে, যার মধ্যে একাধিক যুদ্ধ বিমান থাকবে। ডাসাল্ট রাফায়েল এবং সুকোই SU-30 MKI যুদ্ধ বিমান এয়ার শোতে অংশ নেবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রায় 30 মিনিটের এয়ার শো অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে সেখান থেকেই গুয়াহাটি যাবেন প্রধানমন্ত্রী। পরে গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত গুয়াহাটি ও উত্তর গুয়াহাটির সংযোগকারী নতুন সেতুর উদ্বোধন করবেন তিনি। লাচিতগাতে অনুষ্ঠিত হবে সেতু উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নিজেই নতুন সেতুটি পরিদর্শন করবেন। অপরদিকে হিমন্ত বিশ্ব শর্মার AI ভিডিও বিতর্কে প্রদেশ বিজেপির সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর বরখাস্ত। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মুখ্যমন্ত্রীর একটি বিতর্কিত ভিডিও তৈরি ও দলীয় অনুমতি ছাড়াই তা সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে প্রদেশ বিজেপির সোশ্যাল মিডিয়া কোঅর্ডিনেটর রণ বিকাশ গৌরবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিডিওটিতে মুখ্যমন্ত্রীকে একটি রাইফেল তাক করা অবস্থায় দেখানো হয়েছিল, যা প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। বিরোধীদের পক্ষ থেকে সমালোচনার পাশাপাশি মামলা দায়েরও করা হয়েছে। প্রদেশ বিজেপির মুখ্য মুখপাত্র কিশোর উপাধ্যায় জানান, রণ বিকাশ গৌরবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। তিনি বলেন, এ ধরনের সংবেদনশীল বিষয়বস্তু প্রকাশের আগে প্রয়োজনীয় অনুমতি নেওয়া বাধ্যতামূলক। মুখ্যমন্ত্রীকে ঘিরে কোনো কন্টেন্ট প্রকাশের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ইনচার্জ, রাজ্য সভাপতি বা মুখ্যমন্ত্রীর দপ্তরের অনুমোদন আবশ্যক, কিন্তু অনুমতি ছাড়াই পোস্ট করা হয়েছে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে নিরঙ্কুশ জয় বিএনপির। 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী বাংলাদেশে। তারেকের শপথ আগামী সপ্তাহে। 2.5 দশক পর বাংলাদেশের সরকার গঠন করতে চলেছে বিএনপি। সেই সঙ্গে 35 বছর পর দেশটিতে একজন পুরুষ প্রধানমন্ত্রী হতে চলেছেন। আজ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট 2 শতাধিক আসনে জয়লাভ করেছে। সরকার গড়ার জন্য প্রয়োজনীয় ছিল 151 আসনে বিজয়। বিএনপির প্রধান প্রতিপক্ষ জামাত জোট জয়লাভ করেছে 70টি আসনে, অন্যান্যরা জয়ী হয়েছে 6টি আসনে। নির্বাচন কমিশন অবশ্য এখনো পর্যন্ত সরকারিভাবে অধিকাংশ কেন্দ্রের ফলাফল ঘোষণা করে উঠতে পারেনি। বিএনপি তাদের প্রত্যাশা মতোই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় সরকার গঠন নিয়ে কোনো অনিশ্চয়তা রইল না। ভোটের আগে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা ঘিরে জল্পনা শুরু হয়েছিল। স্বয়ং জামাতের আমির জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়ায় এই জল্পনার সূত্রপাত হয়। তবে ভোটের 3 দিন আগে এক সাক্ষাৎকারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের সম্ভাবনা খারিজ করে দেন। তারেক তার বগুড়া এবং ঢাকা 2টি আসনেই বিজয়ী হয়েছেন। বাংলাদেশে 1991 সালে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন তারেক রহমানের মা সদ্য প্রয়াত খালেদা জিয়া। এরপর তিনি আরও 2 বার দেশটির প্রধানমন্ত্রী হন। 1996 থেকে 2001 পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই নির্বাচনে প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শেষবার পুরুষ প্রধানমন্ত্রী হয়েছিলেন 1988 সালে কাজী জাফর আহমেদ। অপরদিকে হিন্দু ভোট ব্যাংক টার্গেট করতে গিয়ে এবার কি সফট হিন্দুত্ব কার্ড খেলতে চাইছেন কংগ্রেসের টিকিট প্রত্যাশীরা। শিলচর বিধানসভা এলাকায় কংগ্রেসের একাংশ টিকিট প্রত্যাশীর গতিবিধি তেমনটাই ইঙ্গিত করছে।
বিশেষ করে শিলচরে কংগ্রেস টিকিটের শক্তিশালী দাবিদার অভিজিৎ পাল বিগত কয়েক মাস থেকে যেভাবে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানগুলোতে যোগ দিচ্ছেন, তাতে তিনি যে কংগ্রেসের হিন্দু নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মরিয়া, সেটা তার বডি ল্যাঙ্গুয়েজেই সাফ বোঝা যাচ্ছে। আর এবার তো সরাসরি গোশালা পরিদর্শন করে গোমাতার সেবায় নামলেন তিনি। ভোটের মুখে তার এই সফট হিন্দুত্ব স্বাভাবিকভাবেই কংগ্রেসকে মাইলেজ দিতে পারে। 2011 সালে শিলচর বিধানসভা থেকে কংগ্রেস টিকিটে যখন জয়ী হয়ে বিধানসভায় পা রেখেছিলেন সুস্মিতা দেব, তখন অন্ততপক্ষে শিলচর শহরের 40%-রও বেশি হিন্দু ভোট গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে। এর ফলে 15,000-এরও বেশি ভোটে তার প্রতিদ্বন্দ্বী রাজদীপ রায়কে হারাতে সক্ষম হয়েছিলেন সন্তুষ্ট নয়া সুস্মিতা। কিন্তু এর 2.5 বছর পর 2014 সালে লোকসভা নির্বাচনে শিলচর শহরের সিংহভাগ হিন্দু ভোটে থাবা বসায় বিজেপি। যদিও শিলচর শহর বিজেপির কাছে 1991 সালের পর থেকে বরাবরের দুর্গ হিসেবে পরিচিত, তারপরও 1.5 দশক আগে কংগ্রেসের ঝুলিতে যে পরিমাণ হিন্দু ভোট পড়ত, পরবর্তীতে রাজনৈতিক মেরুকরণ এবং সময়ের পরিবর্তনে সেই হিন্দু ভোট ধরে রাখতে ব্যর্থ হয় কংগ্রেস। 2014 সালের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী অরুণ দত্ত মজুমদারের হয়ে তৎকালীন দাপুটে মন্ত্রী গৌতম রায় সহ মন্ত্রিসভার একাধিক সদস্য প্রচার চালালেও বিজেপির দুর্গে ফাটল ধরাতে পারেননি। 2016 সালের বিধানসভা নির্বাচনেও কংগ্রেস প্রার্থী বিধিকা দেব থেকে মুখ ফিরিয়ে নেন শিলচরের হিন্দু ভোটাররা। ওই বছর রেকর্ড ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ কুমার পাল। 2021 সালেও হিন্দু ভোট ব্যাংকে কংগ্রেসের করুণ অবস্থা ধরা পড়ে কংগ্রেস প্রার্থী তমাল বণিক 1.5 লক্ষাধিক হিন্দু ভোটের মধ্যে 20,000 হিন্দু ভোট আদায় করতে পারেননি। ফলে বিশাল ব্যবধানে বিজেপির দীপায়ন চক্রবর্তীর কাছে পরাজিত হতে হয় তাকে। এক্ষেত্রে ধর্মনিরপেক্ষতার কথা বলে মুসলিম তুষণ আজমলের সঙ্গে হৃদ্যতা সহ বিভিন্ন কারণেই হিন্দুরা ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছেন কংগ্রেস থেকে। ফলে এবার হিন্দু ভোট ব্যাংকে থাবা বসাতেই হয়তো সফট হিন্দুত্ব কার্ড খেলতে চাইছেন অভিজিৎ পাল। মূলত হিন্দুদের ধ্বজা উড়িয়েই ভোটের রণকৌশল স্থির করার প্রয়াস শুরু করেছেন তিনি। প্রায় বছরখানেক থেকেই নাম সংকীর্তন সহ বিভিন্ন মন্দির এবং পূজা মণ্ডপে নিয়মিত আনাগোনা করছেন অভিজিৎ। এবার নেমেছেন গোমাতার সেবায়। বৃহস্পতিবার তার বিভিন্ন কাজের ফাঁকে শিলচর কাঁঠাল রোডের গোশালায় চলে যান। গোশালা সদল বলে পরিদর্শন করে সেখানে থাকা গোমাতাদের সেবা করেন, খাওয়ান ফলমূলও। উল্লেখ্য, আগামী বিধানসভা নির্বাচনে পাখির চুপ করে অনেক আগে থেকেই ময়দান চষে বেড়াচ্ছেন অভিজিৎ। আনুষ্ঠানিকভাবে দলের টিকিট চেয়েছেন তিনি। তার সঙ্গে টিকিট চেয়েছেন কংগ্রেসের শিলচর টাউন মণ্ডলের সভাপতি অতনু ভট্টাচার্য, ইনচার্জ তথা প্রাক্তন পুর কমিশনার সজল বণিক, মহিলা কংগ্রেস নেত্রী সঞ্চিতা আচার্য। শেষ মুহূর্তে টিকিট চেয়ে আবেদন করেছেন কংগ্রেস নেতা সৌম্যকান্তি পুরকায়স্থ। এই 5 প্রত্যাশী নিজের মতো করে ময়দানে রয়েছেন। তবে হিন্দু ভোট ব্যাংক টার্গেট করে এবার সফট হিন্দুত্ব কার্ড খেলতে চাইছেন অভিজিৎ। অপরদিকে 4 কিলোমিটার পথ পাড়ি দিয়েও মিলছে না রেশন। খুবই ফুসছেন দুর্গাপুর হিয়ারপাড়ের গ্রাহকরা। রেশন সামগ্রী সংগ্রহ করতে গিয়ে চরম হয়রানি ও বঞ্চনার শিকার হচ্ছেন সোনাপুর সমবায় সমিতির অধীনস্থ দুর্গাপুর ও হিয়ারপাড় গ্রামের সাধারণ মানুষ। ন্যায্য মূল্যের দোকান থেকে নিয়মিত সামগ্রী না পাওয়া এবং ডিলারের অসহযোগিতার অভিযোগে সরব হয়েছেন স্থানীয় কয়েকশো গ্রাহক। তাদের দাবি, অবিলম্বে এই ভৌগোলিক সমস্যার সমাধান করে নিজ গ্রামেই রেশন বন্টনের ব্যবস্থা করতে হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর ও হিয়ারাপাড় এলাকার রেশন বন্টন কেন্দ্রটি বর্তমানে প্রায় 4 কিলোমিটার দূরে জারৈলতলায় স্থানান্তর করা হয়েছে। সেখানকার রেশন ডিলার সমর সিংয়ের বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগের পাহাড় জমেছে। হিতাধিকারীদের অভিযোগ, দীর্ঘ পথ অতিক্রম করে জারৈলতলায় যাওয়ার পর লাইনে দাঁড়িয়ে আঙ্গুলের ছাপ দিলেও সঙ্গে সঙ্গে সামগ্রী দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে 2 থেকে 3 দিন ঘোরানোর পর খালি হাতে ফিরতে হচ্ছে তাদের। দুর্গাপুরের জাবেদ হোসেন বড়বুইয়া, হরেন্দ্র দাস, কমরুল ইসলাম বড়বুইয়া, জমির আহমেদ বড়বুইয়া এবং বিপুল রায় সহ এলাকার বিশিষ্ট নাগরিকরা সংবাদ মাধ্যমের কাছে তাদের খুব উগরে দেন। তারা জানান, দূরত্ব এবং ডিলারের খামখেয়ালিপনার কারণে রেশন সংগ্রহ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগী মিন্টু রায় ও আসাদুদ্দিন লস্কররা বলেন, একবার আঙ্গুলের ছাপ দেওয়ার পর সামগ্রী না দিয়ে আবার কয়েকদিন পর ডাকা হচ্ছে।
বারবার 4 কিলোমিটার যাতায়াত করা আমাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। আমরা চাই আমাদের প্রাপ্য সামগ্রী যেন দুর্গাপুর গ্রামে বন্টন করা হয়। এছাড়াও তারা জারৈতলা থেকে সরিয়ে দুর্গাপুর গ্রামে রেশন বন্টনের ব্যবস্থা করা সহ বর্তমান ডিলারের পরিবর্তে পরবর্তী কোনো দায়িত্বশীল ডিলারকে বন্টনের ভার দেওয়ার দাবি জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।